প্রিয় দর্শক, যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক বিশেষ আয়োজনে। একটি তৈরি করা রাস্তা দিয়ে হাঁটা অনেকখানি সহজ। সে রাস্তা বন্ধুর হলেও সহজ, হোঁচট খেলেও সহজ। কিন্তু যেখানে কোনো রাস্তা নেই, সেখানে রাস্তা তৈরি করাটি এক মহামানবের কাজ, এবং তারা স্মরণীয় হয়ে থাকেন আজীবন। জামিল চৌধুরী আমাদের বাংলাদেশের ইতিহাসে তেমনই এক মানুষ, যিনি পথ তৈরি করেছেন। আজকে আমরা যারা টেলিভিশনে চ্যানেলে কাজ করি তাদের জন্য, যারা টেলিভিশনে অনুষ্ঠান দেখেন প্রিয় দর্শক আপনারা, তাদের জন্য তার হাত ধরে আমাদের দেশে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে। যিনি একাধারে একজন পদার্থবিজ্ঞানী, একজন ভাষাবিদ, অভিধানবিদ, একজন সাহিত্যিক এবং বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক। এবছর জুলাই মাসে ২রা জুলাই তিনি ৯০ বছরে পা রেখেছেন। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। জামিল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন সময়ের স্রোতধারায় একজন কিংবদন্তি জামিল চৌধুরী। আজ আমরা তাকে নিয়ে কথা বলবো, তার কর্মজীবন নিয়ে কথা বলবো, এবং আমাদের সঙ্গে এমন দুজন মানুষ রয়েছেন যারা তার সাথে কাজ করেছেন, যারা টেলিভিশনের পরিচালনায়, প্রযোজনায় যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন কামরুন্নেসা হাসান, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন জনাব খম হারুন, শুভেচ্ছা, স্বাগতম। আমি প্রথমে খম হারুন আপনার কাছে যদি আসি, বলছিলাম যে একটি রাস্তা, একটি পথের শুরুর কথা, বাংলাদেশ টেলিভিশনের যাত্রা, আমাদের দেশে টেলিভিশনের যাত্রা যার হাত ধরে, সেটা এক গল্প আমাদের জন্য। সেই গল্পটা আপনার কাছ থেকে শুনি আজকের দিনে। জামিল চৌধুরী আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আমরা তাকে দেখতাম এবং সত্যিকারে যাদের শ্রদ্ধা, যাদের প্রাপ্য এবং যাদের আমরা শ্রদ্ধা করি, তাদের ভিতর সবচেয়ে আগে টেলিভিশনে আমরা জামিল চৌধুরীকে স্মরণ করি। তার কারণ তিনি এদেশে একটি টেলিভিশন প্রতিষ্ঠা করেছেন। টেলিভিশন তখন কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার কোনো দেশে তখনও আসে নাই। কেবল বিভিন্ন দেশে এই টেলিভিশন শুরু হচ্ছে, ঠিক সেই সময় এই দক্ষিণ এশিয়ায় এবং এই উপমহাদেশের প্রথম টেলিভিশন ঢাকাতে স্থাপিত হয়, এবং যার নেপথ্য কারিগর এবং যার প্রকল্প পরিচালক ছিলেন জামিল চৌধুরী। এবং যখন শুরু হয় সেই 1964 সালের 25 ডিসেম্বর, সেদিনকার কথা, এবং এই টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাওয়া। জামিল চৌধুরী কিন্তু একজন পদার্থবিজ্ঞানী শুধু না, তিনি কিন্তু ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যার জন্যে বাংলা ভাষার প্রতি তার কিন্তু খুব একান্ত ভালোবাসা ছিল। তিনি চেয়েছিলেন যে আমাদের দেশকে এই টেলিভিশনের মাধ্যমে বাংলা ভাষার সম্প্রচার ঘটানো, এবং সেটা তিনি করে দেখিয়েছেন। তার কারণ আমি বলি যে যখন ঢাকায় টেলিভিশন প্রতিষ্ঠা লাভ করে, তখন তথ্য মন্ত্রণালয়, পাকিস্তান তথ্য মন্ত্রণালয় থেকে যা বলা হয়েছিল যে এখানে 50% অনুষ্ঠান হবে উর্দুতে, 50% অনুষ্ঠান হবে বাংলায়। কিন্তু এটা জামিল চৌধুরী কিন্তু এটা মেনে নেননি। তিনি বলেছিলেন না, এটা বাংলাদেশে, এই পূর্ব পাকিস্তানে সবাই বাঙালি, সুতরাং এখানকার অনুষ্ঠান বাংলাতেই হতে হবে। তা সুতরাং সেটাকে তিনি সফল, তাকে টলাতে পারেন নাই। মানে অনেক আমলা হলে কিন্তু নড়ে চড়ে বসতেন যে 50% বলা হচ্ছে, আমরা 60% সরকারি প্রতিষ্ঠানে সরকারের বিরোধিতা করা ভীষণ সাহসের দরকার, সাহসী, এবং সেটা করে দেখিয়েছেন তিনি। এবং তারপরে যেটা, যে যখন 25শে ডিসেম্বরে ফিল্ড মার্শাল আইয়ুব খান আসলেন পাকিস্তান টেলিভিশনের উদ্বোধন করার জন্য, সেই সময়ে কিন্তু তিনি তাকে যে উপহারটা দিয়েছিলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান তাকে যে উপহারটা দিয়েছিলেন, সেটি একটা রূপার থালা, যেটা জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিনকে দিয়ে তিনি ডিজাইন করিয়েছিলেন, এবং তাতে যে অক্ষরগুলি লেখা ছিল, আজ থেকে শুরু হলো এদেশে টেলিভিশনের পথযাত্রা। এই সুন্দর কথাগুলি কিন্তু বাংলায় লেখা ছিল। এটা দেখে কিন্তু
যখন এই রূপার থালাটা বের করা হলো তখন এখানকার কর্ণধাররা কিন্তু আপত্তি করেছিলেন, কিন্তু তখন করার কিছু ছিল না। যদিও প্রেসিডেন্ট আইয়ুব খান এটা নিয়ে কোনো আপত্তি করেন নাই। এইভাবে তিনি কিন্তু এই সাহসের ভিতর দিয়ে তিনি কিন্তু আমাদের টেলিভিশনকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন যে একটা ঐতিহাসিক 23শে মার্চে এই 71 সালে যেদিন এই দেশের কোথাও পাকিস্তানের পতাকা ওড়ানো হয়নি, বাংলাদেশের পতাকা তখন নতুন পতাকা ওড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। তখন সেই ঢাকা টেলিভিশন কেন্দ্রেও তারা সিদ্ধান্ত নেন যে আমরা পাকিস্তানের পতাকা উড়াবো না, এবং তারা কিন্তু সফল হন। তারা রাত 12টার পরে নিয়ম ছিল যে যখন অধিবেশন শেষ হবে তখন পাকিস্তানের পতাকা দিয়ে শেষ করতে হবে, কিন্তু তারা এমনভাবে নিয়ে চলে যান যে 24 তারিখ হয়ে যায়, 23 তারিখে আর পতাকা দেখানো হয় না। এটা নিয়ে ঝামেলা হয়। 24 তারিখের পরে কয়েকদিন টেলিভিশন বন্ধ থাকে। এরপরে 25শে মার্চের পরে যখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে তখন আমাদের দেশ থেকে এই জামিল চৌধুরী, মুস্তফা মনোয়ার এনারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চলে যান। তারপরে মানে তাদের মেধা, তাদের সাহস, তাদের দেশপ্রেম সব কিছু নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এই ধরনের মানুষকে এখন কি আর খুঁজে পাবো? একজন মানুষ যিনি ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তো টেলিভিশন বন্ধ হয়ে গেল, তিনি ভারতে গিয়ে সেখানকার যে তথ্যের সঙ্গে সম্পৃক্ততা থাকা, সংগঠন করা, তারপরে আবার দেশে ফিরে এসে হালটা ধরা, এই জায়গাটা নিয়ে শুনতে চাই। বাংলাকে ধারণ করেছেন, বাংলাদেশকে উনি ধারণ করেছেন তার হৃদয়ে, এবং ওনার প্রতিটা কাজে উনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলা ভাষায় চেক লেখা, বাংলা ভাষায় সমস্ত কথা বলা। আমার মনে আছে যে আমরা যখন আমি ডিআইটিতে অ্যানাউন্সমেন্ট করতাম, তখন আমি কলেজে পড়ি, ধরেন 68-69 সালের কথা বলছি। তখন ওনারা তো এখানকার সবাই ওখানে কাজ করে। আমরা তো অল্প বয়স, ভীষণ ভয় পেতাম, কিন্তু দেখতাম যে সবাই কিভাবে কাজ করে যাচ্ছে। মানে ওদের রাত নাই, দিন নাই, একটা স্টুডিও, সেই স্টুডিওর মধ্যে নাটক হচ্ছে, গান হচ্ছে, একটা ছোট্ট জায়গা খবর হচ্ছে। মানে এইগুলোকে ওনারা যে কিভাবে, মানে তখন একটা মানে একান্নবর্তী পরিবারের মতো ওনারা চালিয়েছেন, এবং তার নেতৃত্ব দিয়েছেন জামিল চৌধুরী সাহেব। এবং উনি জয়েন করার পরে তখন সেই সময়ে বিভিন্ন সেক্টর থেকে শ্রেষ্ঠ মেধাবীদের উনি নিয়ে আসলেন। কলিম শরাফিকে আনলেন, মুস্তফা মনোয়ার আসলেন, আব্দুল্লাহ মামুন, মানে যে যে ফিল্ডে যারা যারা মেধা সম্পন্ন ছিলেন তাদেরকে উনি এনে একটা পরিবারের মতো করে তখন ওনারা এই টেলিভিশনটাকে চমৎকার একজন সংগঠক ছিলেন, সাংঘাতিক। উনি বলে আসলে উনি অন্তর দিয়ে ভালোবেসেছেন। আর এটা ওনার স্বপ্ন ছিল কিনা জানি না, কিন্তু উনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তার যে ভাষা জ্ঞান বা ভাষার প্রতি ভালোবাসা, সেখান থেকে আসলে এই কথাটা আসতে চাই। তিনি যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আসলে প্রকাশ করেছেন, যেমন বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি বাংলা বানান অভিধান, বানানো উচ্চারণ, ব্যবহারিক উচ্চারণ অভিধান। এইগুলো পড়ে তো আসলে আমরা বাংলাকে সঠিকভাবে জানতে পারি। ওনার বইটা যেটা অভিধান, মানে উচ্চারণ, অর্থ, বাংলার অর্থ সব, মানে সব অফিসে দেখবেন যে ওনার এত মোটা, অনেক মোটা একটা বিশাল একটা বই। কিন্তু আপনারা দেখেন উনি কিন্তু বিজ্ঞানের মানুষ, কিন্তু সাহিত্যকে ভালোবেসেন। বিজ্ঞান এবং সাহিত্যকে উনি একত্রিত করে চমৎকার একটা ওনার সারা জীবনের যে অর্জন, এবং আমাদের দিয়ে গেছেন। বিজ্ঞানের তো তুখোড় ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকতা করেছেন, প্রথম শ্রেণী পাওয়া একজন ব্যক্তি, বিদেশে পড়াশোনা করেছেন ফিজিক্স নিয়ে। তারপর একদিন স্যার আমাকে ফোন করলেন, তখন আমি বিটিভিতে, বললেন উনি খুব রবীন্দ্র ভক্ত ছিলেন। রবীন্দ্রনাথের গান উনি এত করেছেন, ছায়ানটের সঙ্গে সংযুক্ত ছিলেন। তারপর সঞ্জিত আপাদের একটা সংগঠন আছে, রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সঙ্গে ওইটার উনি একদম শুরুর থেকে ওনার হাতেই গড়া এটা। ফাহমিদ আপা, সঞ্জিত আপা, এনাদের যখন আমার মনে আছে প্রথম উনি ওনাদের রবীন্দ্রসঙ্গীত উনি সিডি বের করেন, ওই যে রেকর্ড, যেটা আপনার ওই যে রেকর্ড বের করেন আর কি, এবং ওই জামিল চৌধুরীর তত্ত্বাবধানে উনি অনেক কাজ করেছেন এই রবীন্দ্রসঙ্গীতের উপর আপাদের নিয়ে। তারপর উনি আমাকে একদিন ফোন করলেন বিটিভিতে যে প্রতিবেশী ভারত থেকে একজন শিল্পী আসছে, একটা প্রোগ্রাম করা যায় কিনা।
আমরা হ্যাঁ স্যার আপনি বলছেন আর এটা বিটিভি না করবে সাহস আছে কার? তারপর স্যারের বাসায় গেলাম, কথা বললাম এবং প্রোগ্রামটা করলাম। এবং তারপরে এটা ধরেন এই অনেক আগে, মানে তখন আমি বিটিভির আমার শেষ সময়ে স্যার একদিন ফোন করে বললেন যে মেনকা আমার কাছে কিছু মানে ক্যামেরা আছে। উনি খুব শৌখিন ছিলেন, আবার আচ্ছা। এগুলো খুব পছন্দ করতেন, ওনার নিজস্ব একটা আর্কাইভ ছিল। হ্যাঁ, বলে যে এগুলো দিয়ে আমি এখন কি করব, আমি তো হয়তো চলে যাব, তো আমি এগুলো বিটিভিকে দিয়ে যেতে চাই। ওনার একটা ঘরের মধ্যে উনি সব রেখে দিয়েছিলেন যত্ন করে। আমি বলে হ্যাঁ স্যার, কোনো সমস্যা নাই, এটা 10 বছর আগের কথা বলছি। বাহ। আজ জামিল চৌধুরী, শ্রদ্ধেয় জামিল চৌধুরীর 90তম জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন, এবং এই সময় তিনি রয়েছেন কানাডার টরেন্টোতে। তবে সেখানে বিটিভির সংবাদ উপস্থাপিকা আসমা আহমেদ রয়েছেন তার সঙ্গে। আমাদের কাছে একটি অমূল্য সম্পদ রয়েছে, তিনি তার একটি ভিডিও করেছেন সেখানকার জন্মদিন উদযাপনের। আমরা চলুন দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মবন্ধু তোমার। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন তোমার। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। কি মনে হয়? খুব ভালো। খুব ভালো? বিটিভির কথা মনে হয়। খুব ভালো মনে হয়। বিটিভির 7 বছর পূর্তি হচ্ছে, 60 ইয়ার্স অফ বাংলাদেশ টেলিভিশন, আপনার বাংলাদেশ টেলিভিশন। এই সম্বন্ধে আপনি একটু কিছু বলুন দর্শকদের। এটা হচ্ছে দর্শকদের টেলিভিশন। দর্শকদের টেলিভিশনে আমার কোনো নিজস্ব কোনো স্থিতি নেই। দর্শক কী চায় সেটাই তো, সেই কথাটাই তো আমি ভাবি। এবং আপনি যে একটা বাংলা অভিধান তৈরি করেছিলেন, যেটি বাংলা একাডেমিতে দেওয়া হয়েছিল, সেটি কি গণমাধ্যমে কখনো ব্যবহৃত হয়েছে? একটাই অভিধান আছে বাংলায়। যেটি আপনার করা। না, আমার করা বলবো না, অভিধান তো সবসময় কপি করা হয়। কারণ পরিবর্তিত আমি হয়। হয় অক্সফোর্ড থেকে নিয়েছি কিংবা ইন্টারনেট থেকে নিয়েছি, শব্দগুলিতেও আমার নিজের তৈরি করা নয়। আমি বলছি এটা ব্যবহৃত হয়েছে গণমাধ্যমে বলে আপনি জানেন? আমি জানি এটাই একমাত্র যেটা ব্যবহৃত হয়। জামিল চৌধুরী শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন না, তিনি ছিলেন বাংলা ভাষার এক স্বপ্নদ্রষ্টা, যেজন্য তার বাংলাদেশ টেলিভিশন, তার প্রতিষ্ঠিতই বলবো, বাংলাদেশ টেলিভিশনে বাংলার সর্বস্তরে প্রচারের প্রাণান্ত চেষ্টা করেছেন। ভেবেছিলাম এ বিষয়ে বলবো, কিন্তু আমরা আজ তার 90তম জন্মদিন অনুষ্ঠান যেখানে হচ্ছে, সেখানটা তার সেই মাতৃভূমি বাংলা ভাষা এবং বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে টরন্টো, কানাডায়। আমরা বেশ কিছু কথা বলতে চেষ্টা করেছি তার পারিবারিকভাবে আয়োজিত আজকের 90তম এই জন্মতিথির অনুষ্ঠানে। আমরা বেশ চেষ্টা করেছি তার কাছ থেকে কিছু কথা শোনানোর দর্শকদের, তার শুভানুধ্যায়ীদের, কিন্তু তিনি বলেন কম, কাজ করেন বেশি বলেই হয়তো তত কথা বলেননি, আর বয়সের একটা ব্যাপার তো আছে। তার মাঝে যে কর্মস্পৃহাটি ছিল তার সুফল ভোগ করছি গণমাধ্যমের সাথে আমরা যারা আছি বা আগামী প্রজন্মে যারা থাকবে। আমার মনে হয় জামিল চৌধুরী আসলেই শুধু বাংলাদেশ টেলিভিশনের নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার গণমাধ্যমের একজন মহীরূহ পথিকৃৎ, যাকে আমরা বলতেই পারি যে গণমাধ্যমের এক দিকপাল, যার কাছ থেকে আমরা কাজ শিখেছি, যার কাছ থেকে বুঝতে পেরেছি দেশপ্রেম, দেশমাতৃকার প্রতি ভালোবাসা আসলে কী জিনিস। আসছে 25শে ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের 60তম পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে। আমাদের প্রত্যাশা, যারা আমরা তার শুভানুধ্যায়ী, যারা আমরা তার স্নেহভাজন, যারা সবাই এই মিডিয়া জগতে জামিল চৌধুরীকে ভালোবাসেন, আমরা প্রত্যাশা করি যে এই 60তম বিটিভির উদযাপনটি জামিল চৌধুরীর নামেই উৎসর্গকৃত হোক। এটি আমাদের প্রত্যাশা।
আসমা আহমেদ মাসুদ, চ্যানেল আই, ফিঞ্চ অ্যাভিনিউ ওয়েস্ট, টরন্টো, কানাডা। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম শ্রদ্ধেয় জামিল চৌধুরীর জন্মদিন উদযাপনের কিছু অংশ। আমরা আসমা আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটি করেছিলেন তাদেরকেও। আজকের দিনে আসলে আমাদের এটাই প্রার্থনা যে তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে বেঁচে থাকেন। ওনার চিন্তা ভাবনা থেকে যখন দেখেছেন হয়তো যে এই দেশে তিনি আর থাকতে পারছেন না বা থাকবেন না, তখন চলে গেছেন। এবং একটা সময় যখন তার সেবা দরকার, তখন ওইসব দেশে তো আসলে বাসার যে আমাদের দেশে যেভাবে সেবা পাওয়া যায় সেটা তো এই ধরনের একটা ক্লিনিক বা ওল্ড হোম ছাড়া তো সেটা সম্ভব না। সে হয়তো তার চিন্তা ভাবনা থেকে উনি ওইভাবে তিনি তো ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন, শক্ত মানসিকতার একজন মানুষ ছিলেন, একজন স্মার্ট মানুষ। কিন্তু আমি এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ওনাকে আমরা এই চ্যানেল আই থেকে 2013 সালে কিন্তু ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সে আমার তোলা কিছু ছবিও আছে সেই সময়। 14 সালে তিনি 21 পদক 14 সালে 21 পদক পেলেন, এবং 14 সালে বাংলাদেশ টেলিভিশনে যখন 50 বছর পূর্তি অনুষ্ঠান হয় সেখানেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে 2013-তে মানে যে বছর বাংলাদেশ টেলিভিশন 50-এ পদার্পণ করলো, সেইটা খুব ভালো একটা অনুষ্ঠান আমরা হয়েছিল। সেই সুবর্ণ জয়ন্তীর কিছু অংশ দেখে আসি, চলুন আজ। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তীর কিছু অংশ। এই উপমহাদেশে টেলিভিশনের স্বপ্ন যিনি দেখেছিলেন তিনি জামিল চৌধুরী, আমাদের সবার শ্রদ্ধেয়। তিনিও আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে এসছেন। আমরা এই স্বপ্নদ্রষ্টা মানুষকে প্রথম আহ্বান করছি মঞ্চে আসার জন্য, আমাদের এই মঞ্চে, যেখানে আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তার কথা শুনবো। জনাব জামিল চৌধুরী। আপনাদের মনে থাকতে পারে যে দেশে যখন টেলিভিশন শুরু হয়নি তখন জামিল চৌধুরী একটা টেলিভিশন সেট নিয়ে এসেছিলেন এদেশে, এবং আমি শুনেছি যে সেই টেলিভিশন সেটটা যেহেতু সামনে একটা কাচের পর্দা রয়েছে, কিভাবে আনবেন এটা চিন্তা করে জাপান থেকে তিনি বাক্স খুলে টেলিভিশনটা নিয়ে এসেছিলেন এদেশে, এবং সেটাই ছিল বাংলাদেশে বা এই উপমহাদেশের প্রথম টেলিভিশন সেট। জনাব জামিল চৌধুরী। সুপ্রভাত। আজ এখানে এসে সবচেয়ে প্রথম যে কথাটি মনে হচ্ছে, আজ থেকে 50 বছর আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের যাত্রা লগ্নে যে অনুষ্ঠান পরিবেশন করেছিলাম তার সঙ্গে একটা বিরাট সাদৃশ্য দেখতে পাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সেটিকে সম্প্রচারের ভাষায় আউটডোর ব্রডকাস্ট বলা হয়, এবং এর জন্য যথেষ্ট অভিজ্ঞতা দরকার হয়। তো বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে যে সাদৃশ্য আমি দেখতে পাচ্ছি সেটা হলো, আমরা যখন 50 বছর আগে ডিআইটি ভবন থেকে পাইলট টেলিভিশনের যাত্রা লগ্নে অনুষ্ঠান শুরু করি, সেই প্রথম অনুষ্ঠানটি ছিল আউটডোর ব্রডকাস্ট, অর্থাৎ সেটিও ঘরের বাইরে খোলা চত্বরে ডিআইটি ভবনের বাগানে সে অনুষ্ঠানটি হয়েছিল। এবং তারপরে দ্বিতীয় অনুষ্ঠানটি হয়েছিল স্টুডিওতে। বাইরের আউটডোর ব্রডকাস্টিংয়ের জন্য যে অভিজ্ঞতা দরকার হয় সে অভিজ্ঞতা আমাদের ছিল না, এবং সেটা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ টেলিভিশনকে বিশেষ করে অভিনন্দন জানাই। তারা যে এত দিন 50 বছর ধরে তাদের অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার অব্যাহত রাখতে পেরেছেন। ধন্যবাদ। আমরা দেখছিলাম উদযাপনের কিছু অংশ, এবং সেখানেও দারুণ উজ্জ্বল উপস্থিতি আমাদের শ্রদ্ধেয় জামিল চৌধুরীর। আপনার কাছে ছিলাম, আপনার কাছে ফিরিয়ে আবার স্মৃতিচারণ নিয়ে। ওনার ভিতর কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, উনি যে কাজটা করতেন এবং যেভাবে করতে চাইতেন উনি কিন্তু সেই কাজটা করতেন। যেমন 1975 সালের 7ই নভেম্বর আমরা অনেকেই জানি যে বাংলাদেশ টেলিভিশনের 4 জন কর্মকর্তাকে সামরিক বাহিনীর সদস্যরা খুন করে আমাদের সেই টেলিভিশনের পেছন দিকে যে ঝিলের ভিতর, যেখানে এখন বসতি গড়ে উঠেছে, সেখানে ফেলে দিয়েছিল। পরে সেগুলি আমরা খুঁজে পাই। ওই দিন জামিল চৌধুরী এবং মুস্তাফা মনোয়ার তারাও টার্গেটেড ছিলেন, কিন্তু তারা সেই সময় অফিসে না আসাতে ওনারা বেঁচে যান। বেঁচে যাওয়াতে এর পরে ওনারা কিন্তু দীর্ঘদিন আর টেলিভিশনে আসেন নাই।
আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি জামিল চৌধুরীকে যে আমাদের একটা প্রোগ্রামে আপনি আসেন, কথা বলেন, কখনোই আসেননি। কিন্তু কখনোই তাকে আনা যায়নি। এরপরে দেখলাম প্রথম যে চ্যানেল আইতে উনি আসলেন, এবং চ্যানেল আইতে আসার পরে বাংলাদেশ টেলিভিশনে তখনকার তথ্যমন্ত্রী এবং যারা ছিলেন তাদের আমন্ত্রণে উনি শেষ পর্যন্ত 50 বছর পূর্তিতে বাংলাদেশ টেলিভিশনে আসলেন, বহু বছর এবং পরে ওনার এসেছিলেন। বহু বছর পরে আসলেন সেই 75 পরে। এরকম যখনই ষড়যন্ত্র হয়েছে দেশের বিরুদ্ধে, তখনই যে টেলিভিশনের উপর আক্রমণ হয়েছে, এটা আসলে প্রমাণ করে যে আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে টেলিভিশনের প্রভাব কতটা কত বড় শক্তিশালী ছিল ভূমিকা এবং ছিল, আছে এখন। কত বড় ভূমিকা ছিল, এবং আমরা কতটা রাখতে পারছি সেটা জানি না, তবে টেলিভিশনের খুবই শক্ত একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেক কিছুই করা সম্ভব, যেটা আমরা বা আমাদের আগের প্রজন্ম করে দেখিয়েছেন। সেটা আমরা এখনো টেলিভিশন এগিয়ে যাবে, এবং টেলিভিশন তো থাকবে যে কোনোভাবেই হোক, টেলিভিশন চ্যানেল সবসময়ের জন্যই থাকবে, সুস্থ কিন্তু ধারার মানসম্পন্ন অনুষ্ঠান হবে, যা দেখে এই প্রজন্মগুলো শিখতে পারে, অতীতও শিখবে, বর্তমানও জানবে, ভবিষ্যতে ওদের পথটাও মানে এগিয়ে আমাদের নিয়ে নিজস্ব যাবে। সংস্কৃতি রক্ষা এবং রুচির ধারাটাকে এইটাই, বজায় এইটাই। রাখার একটা দায়ভার তো আমাদের উপর নিশ্চয়ই বর্তায়। কারণ জামিল চৌধুরী কিভাবে একটা টেলিভিশন প্রতিষ্ঠা করেছিলেন, এবং উনি দেখিয়েছেন যে সেই 64 সালের মার্চ এপ্রিলের দিকে যখন ওনারা কাজ শুরু করেন টেলিভিশনে, এবং 1 বছরের ভিতর, ডিসেম্বরের ভিতর কিন্তু সেই টেলিভিশনের পাইলট প্রোগ্রামে সম্প্রচার শুরু হয়। তার মানে একটা কত অল্প সময়ের ভিতর তিনি কিন্তু পরিমাণ পরিশ্রম করেছেন একটা ওনারা। টেলিভিশন তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, রাত দিন, তখন যেখানেই হোক, সে তার বাসা অনুষ্ঠানে হোক, শিল্প নির্দেশনায় হোক, সংবাদে হোক, কারিগরি বিভাগে হোক, সবাই কিন্তু রাত তখনকার দিন সময় পরিশ্রম একটা করে কাজ উঁচু করতেন। বিল্ডিং খুঁজতেই তাদের অনেক সময় সময় লেগেছে। লেগেছে। তিনি তার লেখায় স্মৃতি কথায় তিনি লিখেছেন এটা। এবং উনি কিন্তু বাংলাদেশ টেলিভিশনের শুধু প্রতিষ্ঠাতা বা প্রথম মহাপরিচালক নন, উনি কিন্তু এই যে জাতীয় সম্প্রচার একাডেমি, যেটা এখন যেটা নিমকো, সেটারও প্রথম মহাপরিচালক, সেটাও ওনার হাতে করা। এবং পরবর্তীকালে সরকার ওনাকে সম্মান দিয়েছেন, 21 পদক পেয়েছেন, এবং আমরা খুবই ভালো লাগতো যদি আজ এই 90তম জন্মদিনে তিনি আমাদের তিনি যদি আমাদের সাথে থাকতেন। একসঙ্গে পালন করতে পারতাম, স্যারের পা ধরে একটু সালাম করতে পারতাম, বোধহয় ধন্য হতাম। তবে নিশ্চয়ই আমাদের বিশ্বাস তিনি আমাদের দেখবেন, এবং আমরা যে ভালোবাসা তার জন্য পুষে রেখেছি হৃদয়ে, তিনি সেটা অনুভব করবেন। টেলিভিশনের সূত্রপাত যেখান থেকে হয়েছিল, এবং ফরিদুর রেজা সাগর, উনি তো বাংলাদেশ টেলিভিশনেই কাজ শুরু করেছিলেন, বেড়ে ওঠা। বাংলাদেশ টেলিভিশনেই কাজ শুরু করেছিলেন। এবং সাগরের আরেকটা বড় জিনিস, উনি কিন্তু বেশ কয়েকটা বই লিখেছেন যেখানে বাংলাদেশ টেলিভিশনের টেলিভিশনের অনেক কথা আছে, বাংলাদেশ টেলিভিশনের পুরো ইতিহাস টেলিভিশন আছে। নিয়েই করছে, মানে হ্যাঁ। টেলিভিশন অনুষ্ঠান তৈরি, টেলিভিশনের মানে ব্যক্তিত্বরা যারা সবাইকে নিয়ে একটা চমৎকার বই আছে ওর, খুব সুন্দর বইটা করেছে। একদম, এবং এবং এই ইতিহাসটা তো আমাদের জানা দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ, ও চ্যানেল লাইকে যেমন ভালোবাসে, বিটিভিকেও একদম, তেমনি একদমই ভালোবাসে ও। তাই, একদমই BTV তাই। মানুষদেরও এবং সেই উনি ভালোবাসা আসলে হ্যাঁ। আমাদের মধ্যেও তিনি ছড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, মানে চ্যানেল লাইয়ের কর্ণধার ঠিক আছে, কিন্তু বিটিভিকে ভুলে না। বিটিভি চ্যানেল লাই যেমন হৃদয় ধারণ করে, আমি দেখেছি বিটিভিকেও, একদম। এবং আমাদেরকেও, যেহেতু আমরা বিটিভির লোক, আমরা তো কোনো চ্যানেলের মানুষ না, একদম। আমাদেরকেও যথাযথ সম্মান দেয় ওরা। আরেকটা জিনিস হচ্ছে যে এই বছর কিন্তু বাংলাদেশ টেলিভিশনের 60 বছর পূর্তি হবে, 60 বছর এই পা দেবে। সেখানেও আমরা আশা করব যে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন যৌথভাবে কিছু একটা করবে। যৌথভাবে করবে কিনা জানি না, তবে আলাদাভাবে হলেও দেখেন, তারা যেন ইয়ে, অনেক ভালো মোস্তফা কামাল program। সৈয়দ, এতগুলো চ্যানেল আছে, ওনার চ্যানেলও ওনাকে নিয়ে এত বড় অনুষ্ঠান করে নাই। চ্যানেল আই যা করেছে, উনি তো একটা চ্যানেলে ছিলেন, বিটিভিতে যাবার পরে মোস্তফা কামাল সৈয়দ একটা বেসরকারি চ্যানেলে কাজ করতেন, কিন্তু কামাল ভাইয়ের উপরে গ্রন্থ বের করলেন কিন্তু ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই, এবং এটা নিয়ে অনেক বড় একটা অনুষ্ঠানও করেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সময় দেওয়ার আপনাকে জন্য। অনেক ধন্যবাদ। জামিল চৌধুরী আমাদের পরম শ্রদ্ধার, আমাদের ভালোবাসার মানুষ, যার হাত ধরে এই টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল এবং যাকে অনুসরণ করে আমরা চলছি। তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আজকের আয়োজন সময়ের স্রোতধারায় এক কিংবদন্তি জামিল চৌধুরী। বিদায় নিচ্ছি প্রিয় দর্শক।